সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এই কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক জিল্লুর রহমান। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। জিল্লুর ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটিএন নিউজের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এটিএন নিউজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে অনলাইনে ক্রমান্বয়ে বই বিক্রি বাড়ছে। অনলাইনে এভাবে যদি ক্রমান্বয়ে বই বিক্রি বাড়তে থাকে, তাহলে বইমেলা কি হুমকির সম্মুখীন পড়বে বলে আপনি মনে করেন? যে এটা বইমেলা একটা আলাদা প্ল্যাটফর্ম এবং অনলাইন একটা আলাদা প্ল্যাটফর্ম। আমি মনে করি বই বিক্রির ক্ষেত্রে বইমেলা একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বইমেলা হওয়াতে অনলাইনের জন্য হুমকি তো নয়, আমি মনে করি যে এটা একটা সহযোগী ভূমিকা পালন করে। দূর দূরান্ত থেকে যারা মফস্বল শহরগুলো থেকে বা মফস্বল থেকে আসতে পারে না, বইমেলায় আসতে পারে না, তারা বইমেলার এসব প্রচারণা দেখে, কত বই আসলো, কী বই আসলো, এসব প্রচারণা দেখে তারা দূর দূরান্ত থেকে অনলাইনে বই কিনতে পারে। আবার যারা ঢাকা শহর বা আশেপাশে যারা বইমেলায় আসে, অবশ্য ঢাকার বাইরেও অনেক লেখক কবি আসে, আমি তো অনেক দিন থেকেই বইমেলায় আসি, তা তারা অন্তত বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে সেখান থেকে বাসে বাসে তাদের বই কিনতে পারে। তা আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা, বইমেলাটা আমাদের তো একটা লেখক কবিদের মিলন মেলা, লেখক কবি পাঠক সবার মিলন মেলা, এবং এইটা বইমেলার বই বিক্রির ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনে করি যে এটা বই বিক্রিতে জন্য ভালো এবং তথ্য প্রযুক্তির কারণে এটা আরও ছড়িয়ে পড়ছে। তথ্য প্রযুক্তির কারণে বইমেলার আমার মনে হয় না যে কোনো ক্ষতি হবে। আমি মনে করি যে দুটোই সহযোগী। এই যে ক্ষতির দিকটি বললেন জিল্লুর ভাই, অনেক পাঠক অভিযোগ করেন যে বইয়ের দামটা উচ্চ মূল্য। জি, এর থেকে বের হতে হলে, বিশেষ করে বইয়ের দাম কমাতে হলে আমরা কি কি পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে বইয়ের দাম কমাতে পারি বলে আপনি মনে করেন? এখানে আমার মনে হয় যে বইয়ের মূল্যটা যতটা না বড় বিষয়, তার চেয়ে দৃষ্টিভঙ্গির বিষয়টা অনেক বড়। দেখুন, একটা বই, গল্প হোক বা কবিতা হোক বা উপন্যাস হোক, একটা বই লেখার জন্য একজন লেখককে অনেক দিন চিন্তা করে সমাজের বিভিন্ন অংশের প্রতিচ্ছবি তুলে নিয়ে এসে তারপর একটা গল্প, তার মেধা মনন মিশিয়ে একটা গল্প, কবিতা বা উপন্যাস লিখতে হয়। এবং এইটার পিছনে এরপরে থাকে পাবলিশারের ভূমিকা, তার বিনিয়োগ থাকে, এখানে শ্রমিকদের অংশগ্রহণ থাকে, এখানে মুদ্রণ খরচ এবং কাগজের দাম থাকে। সব কিছু মিলিয়ে একটা বইয়ের দাম দেখা যায় 200-250 টাকা। তো যেখানে 200-250 টাকায় সুন্দর মলাটবদ্ধ একজন লেখকের একটা বই পাওয়া যাচ্ছে, সেটা আমি মনে করি না যে বইয়ের মূল্য আসলে অনেক বেশি। আপনি অন্যদিকে তাকান, আমাদের বাসায় একটা করে কি বলে টিভি আছে, স্মার্ট টিভি আছে, ফ্রিজ আছে। এই যে আমাদের যে প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলো, তার সঙ্গে আপনি বইয়ের তুলনা করেন, সেই একটা ফ্রিজের টাকা দিয়ে কতগুলো বই পাওয়া যাবে? তাহলে আমরা যদি এই দৃষ্টিভঙ্গিটা মনে করি যে আমার ফ্রিজের পাশে, স্মার্ট টিভির পাশে ছোট্ট একটা বুকশেলফ থাকবে, সেখানে 1 লাখ টাকার বই থাকবে, তাহলে যথেষ্ট বই 1 লাখ টাকার। তো সেই হিসাবে আপনি যদি মনে করেন, তাহলে বই যেখানে জ্ঞানের ধারক বাহক এবং আমাদের যেখানে ইতিহাস ঐতিহ্য সব কিছু যেখানে বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকতেছে, সেক্ষেত্রে একটা বই যেখানে আপনি 200-250 বা 300 টাকা পাচ্ছেন, আমি মনে করি না যে বইয়ের মূল্য আসলে অনেক বেশি। আসলে আপনি বলতে চাচ্ছেন হলো মূল্যটা বিষয় না, বিষয়টা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা দৃষ্টিভঙ্গি যদি বেশি মনে করি বেশি, যদি মনে করি দাম কম তাহলে কম। কারণ আমরা বাসা বাড়িতে নানা প্রযুক্তি, নানা ফ্রিজ থেকে শুরু করে টেলিভিশন থেকে দামি দামি জিনিসগুলো কিনি। এবার প্রযুক্তির কথা আসলো, বর্তমানে মানুষ প্রযুক্তি যেভাবে ব্যবহার করছে সেভাবে কিন্তু বিজ্ঞান বিষয়ক বই পড়াশোনা করছে না। এর থেকে বের হয়ে আসতে হলে আমাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখানে যদি বিজ্ঞান মনস্ক করে তুলতে হয় আমাদের নতুন প্রজন্মকে, তাহলে লেখকদের দায়িত্ব নিতে হবে। একাডেমিক বইয়ের পাশাপাশি
লেখক কবিদের দায়িত্ব নিতে হবে এবং প্রচুর কিন্তু বিজ্ঞান মনস্ক বই আসে। যেমন আমার এই বই আপনি সামনে দেখতে পাচ্ছেন, জলবায়ু কন্যা। এই জলবায়ু কন্যার নাম শুনে আপনি বুঝতেছেন যে এটা জলবায়ু নিয়ে লেখা, তো এটাও তো একটা বিজ্ঞানের অংশ, জলবায়ু বিজ্ঞানের অংশ। তো আসলে আমাদের কিশোর কিশোরীদের বা আমাদের বই পাঠকদেরকে বিজ্ঞান মনস্ক বই পড়া, ভালো ভালো বই লেখকদের লিখতে হবে, প্রকাশকদের প্রকাশ করতে হবে এবং পাঠকদের নিয়ে সামনে তুলে ধরতে হবে। আমি আশা করি যে পাঠকরা এই বিজ্ঞানসম্মত বই পড়লে পারলে হাতে পেলে পড়বে ইনশাআল্লাহ। জিলুল ভাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাহিত্য চর্চা প্রায় বিলুপ্তির পথে। এই সাহিত্য চর্চা প্রচারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের এই সাহিত্য চর্চা বাড়বে বলে আপনি মনে করেন? যে দেখেন, আপনি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা করে লাইব্রেরি আছে। হয়তো এই লাইব্রেরিগুলোতে চর্চা কম হয়, যেহেতু লাইব্রেরি আছে এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া আছে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা সেই লাইব্রেরি বিমুখ বলা যায়, সেটা যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা। তো এখানে এমন হতে পারে যে প্রতিষ্ঠানগুলোতে বই পাঠের উপরে প্রতিযোগিতা থাকতে পারে। যেমন আপনি দেখবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে মোবাইল যে ভ্রাম্যমান যে লাইব্রেরিগুলো আছে সেগুলোতে বই পাঠের প্রতিযোগিতা হয়, তো স্কুলের মধ্যে হইতে পারে। আবার আপনি দেখবেন যে একটা উপজেলা ভিত্তিক বই পাঠের উপরে প্রতিযোগিতা হতে পারে। সেখানে আমাদের ছাত্রছাত্রীরা যদি লাইব্রেরিমুখী হয় এবং প্রতিষ্ঠানরা যদি সেইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাহলে আমি মনে করি যে তারাও আসলে এই সাহিত্য চর্চায় চলে আসবে। এবং সাহিত্য তো মানুষের জীবন, মানুষের বিবেককে শানিত করে। তো আমি মনে করি যে প্রতিষ্ঠানের একটা বড় ভূমিকা আছে যে এই আমাদের লাইব্রেরিগুলোকে সচল করতে এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে লাইব্রেরিমুখী করতে। জিলু ভাই, আমাদের এই সাহিত্যে কিন্তু গল্প একটা বিরাট অবস্থান দখল করে আছে, কিন্তু অনেকে অভিযোগ করেছেন যে টিভি নাট্যরূপের কারণে গল্পের জনপ্রিয়তা কমছে। এটা আপনি কতটুকু বাস্তবসম্মত কথা বলে আপনি মনে করেন? দেখুন, টিভির নাট্যরূপটাও কিন্তু একটা গল্পেরই নাট্যরূপ। আগে কিন্তু তারও একটা পাণ্ডুলিপি লেখা হয়, সেই পাণ্ডুলিপিটা হয়তো পুস্তক আকারে, বই আকারে আমাদের সামনে আসে না, সেটা সরাসরি টিভিতে চলে যায়। তো আমি মনে করি যে গল্পের বৈচিত্র্য আছে এবং যারা বই পড়ে তারা কিন্তু যত নাটক দেখুক না কেন তারা বইও পড়েন। তো সেই জন্য নাটকে চলে যাচ্ছে নাট্যরূপগুলো, সেই জন্য যে ভালো বই লেখা হচ্ছে না বা ভালো বই, বৈচিত্র্যময় বই আসছে না, আমার মনে হয় এটা পুরোপুরি সত্য না। এবং পাঠকরা বই পড়ে, যে পাঠকরা বই পড়ে এবং গল্পের জনপ্রিয়তা এখনও কমেনি। আপনি বই মেলায় দেখবেন প্রচুর বই বিক্রি হয় এবং বই মেলার পাশাপাশি আপনি যদি অনলাইন যে আমাদের শপগুলো আছে, অনলাইন শপগুলো থেকে প্রচুর বই বিক্রি হয়। তো সেই জন্য যে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা টিভি হোক, সেগুলোর কারণে বই গল্পের জনপ্রিয়তা হারেনি, আমি মনে করি না। এই যে গল্পের জনপ্রিয়তা হারান নাই বলছেন, কিন্তু অনেকে বলেন যে আমাদের বর্তমান গল্পগুলিতে কাহিনী বিস্তার আছে, কিন্তু কাহিনীতে নতুনত্ব কিছু নেই। এ বিষয়ে আপনি কি বলবেন? যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে থেকে 50 বছর আগে যেরকম বই লেখা হতো, 100 বছরে লেখা হতো, তখন কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থা, সেই সময়কার রাষ্ট্র, সেই সংস্থার সব কিছু ফুটে উঠতো। এখন কিন্তু সমসাময়িক যেটা সেটাই ফুটে ওঠে। তাহলে এই যে কাহিনীর মধ্যে বৈচিত্র্য নাই, এই কাহিনীর মধ্যে বৈচিত্র্য আসছে। যেমন আগে যখন লেখকরা লিখতেন তখন দেখা যেত যে বিবরণগুলো অনেক বড় থাকতো। যখন একজন লেখক লিখতেন যে এই দুইজন মুখ্য চরিত্রের যারা আছে মূল, তারা গল্প করছে বা তাদের মধ্যে অভিসার চলছে, তখন তারা অনেক বিষয় দিয়ে ফুটাই তুলতো। নদীর স্রোত কীভাবে যায়, পাখিরা কীভাবে আসে, পাশাপাশি বসে আছে, সেগুলো উল্লেখ করতো। কিন্তু আসলে এখন এত বিবরণ চলে গেলে দেখা গেল যে ওই সেই গল্পেরটা কমে বিস্তার অনেক বেশি হয়ে যায়। যেহেতু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই যে আমরা কিন্তু এখন আগের চেয়ে কম ধৈর্যবান হয়েছি। আমাদের কিন্তু এত কিছু আমরা মনে করি না, প্রযুক্তির কারণে আমরা সব ধৈর্য একটু কমে গেছে। সেজন্য লেখাগুলো সেভাবে আসছে যেন মানুষ এত বিস্তার ঘটাইতে গিয়ে যেন সেটা পাঠকদের কাছে একঘেয়েমি না হয়। তো আমি মনে করি যে না, সেটা আসলে পাঠকরা এই বৈচিত্র্যময় নাই। বই পড়লে যদি যারা বই পড়বে, এক একজনের বই এক এক রকমের পড়বে না। যে গল্পের বিষয়ের কথা বললেন, আপনি একজন উপন্যাসিক, কিশোর উপন্যাস সহ আপনার উপন্যাসগুলো নানা বিষয়ে আমরা দেখতে পাই। তো আপনি এই নানা বিষয়গুলো একজন উপন্যাসিক হিসাবে আলাদা করেন কিভাবে? এটা একটা লেখকের জন্যই আসলে সম্ভব। আমি যদিও এখনো লেখক মনে করি না, আমি লেখা শুরু করেছি কেবল।
যখন আমি একটা কিশোর উপন্যাস লিখি তখন কিন্তু আমাকে সেই কিশোর বয়সে হৃদয়ের মধ্যে কিশোর বয়সের স্মৃতি নিয়ে আসতে হয়। সেই তারপর এখন যারা যেসব কিশোর আছে তাদের জায়গায় আমাকে নিজেকে প্রতিস্থাপন করতে হয়, তারপর আমি সেটা কিশোর উপন্যাস লিখতে পারি। আবার যখন আমি একটা উপন্যাস লিখছি, যখন সেখানে রোমান্স থাকতেছে, তখন সেই বয়সের যেসব এই যে লেখকদের যে বিভিন্ন ধাপে যে নিজেকে লেখার সময় প্রতিস্থাপন করা নিয়ে যাওয়া, এটা একটা কল্পনার মাধ্যমে আসে এবং একটু কঠিন তো বটেই, তারপরেও লেখকদেরকে আসতে হয়। কারণ আমি যদি কিশোর উপন্যাস লেখার সময় সেখানে যদি কিশোরদের উপযোগী না হয় তাহলে তো সেটা কিশোররা পড়তে চাইবে না। আবার যখন আমি একটা রোমান্টিক উপন্যাস লিখবো তখন যদি সেটা সেই বয়সের সঙ্গে সমন্বয় না হয়, ম্যাচ না করে, তাহলে তো সেটা পাঠকদের কাছে উপযোগী হবে না। আবার যখন আমি কোনো বৃদ্ধ বয়সের মানুষের লিখবো, 80 বছর 85 বছর বয়সের, তখন আমাকে কল্পনার চোখে আমাকে সেই বয়সে চলে যেতে হবে। এটা আলাদা আলাদা করাটাই তো একজন লেখকের কৃতিত্ব, যে একই বয়সের মানুষ একাধিক বয়সের একাধিক পেশার চরিত্র রূপায়ণ করতে পারে। যখন বাংলাদেশে কম্পিউটার আসলো, অনেকে আতঙ্কে ভুগলেন যে এই বুঝি খাতা কলম বিলুপ্ত হয়ে যাবে, জি, কিন্তু সেই আতঙ্কটা ইতিমধ্যে কেটে গিয়েছে। আপনি কি মনে করেন কম্পিউটার টাইপিংয়ের কারণে আগামীতে খাতা কলম বিলুপ্ত হয়ে যাবে? দেখুন, আমাদের দেশের চেয়ে উন্নত বিশ্ব যেগুলো, সেই দেশগুলোতে কিন্তু অনেক বছর এগিয়ে আছে তারা। সেখানেও কিন্তু খাতা কলম আছে, সেখানে বড় বড় লাইব্রেরি আছে, এবং বড় লাইব্রেরিগুলো সব কিন্তু উন্নত দেশগুলোতেই। তো কাগজ কলম, কম্পিউটারের কারণে কাগজ কলম বিলুপ্ত হয়ে যাবে বা হারিয়ে যাবে তা না। এক একটা মাধ্যম, যেমন আমি যদি লেখার ক্ষেত্রে বলি, কাগজ কলমের পরিবর্তে আমরা যখন কিবোর্ডে টাইপ করি তখন কিন্তু আমাদের মধ্যে কাজে লেখার গতিটা বেড়ে গেছে। এখন লেখা আমরা যখন একটা লেখা লিখতাম তখন একবার লিখতাম, তারপরে আবার এডিট করতাম, কেটে দিয়ে আবার হাতে লিখতে হতো। কিন্তু এটা কম্পিউটার আসার জন্য আমাদের জন্য খুব সহজ হয়েছে, এবং কাগজ কলম কম্পিউটার কারণে বিলুপ্ত হবে তা না। আমাদের মূল জায়গা তো ওইখানেই, কাগজ থেকেই তো আসতে হবে। ক খ গ যখন আপনি লেখা শিখবেন তখন তো আপনাকে কাগজ কলম দিয়েই লিখতে হবে। বাংলাদেশে অনেক জনপ্রিয় লেখক ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে। এই প্রজন্ম কি সেই জনপ্রিয় লেখককে সেকালে মনে করে? আপনি কি বলবেন? না, আমি মনে করি যে এটা হারিয়ে গেছে, লেখকরা তো কখনো হারায় না। আপনি যদি রবীন্দ্রনাথের শেষের কবিতা যে উপন্যাস আছে সেই উপন্যাসটা এখনও পড়েন, আপনার কাছে নতুন মনে হবে। তো একজন লেখক তার মৃত্যুবরণ করা, এটা হারিয়ে যাওয়া না। তার লেখা, তার সৃষ্টি তো সবার কাছেই আছে, তার অনুভূতি সবার কাছেই আছে। যেমন আমরা যদি আমাদের দেশের হুমায়ুন আহমেদের কথা বলি, তাহলে আপনি এখনও হুমায়ুন আহমেদের যে কোনো বই পড়ুন, আপনার কাছে নতুন মনে হবে। এখন আপনি যখন বই পড়বেন তখন এখনও আপনার বই মেলায় গেলেই মনে হবে যে হুমায়ুন আহমেদ যে লেখক এবং তিনি এখনও আছেন। এই হুমায়ুন আহমেদের কথা বললেন, হুমায়ুন আহমেদের কিন্তু বইমেলা পাঠক বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু বর্তমানে লক্ষ্য করবেন আমাদের দেশে অনেক বই পাইরেটেড, অর্থাৎ হুবহু নকল করা। এই ধরনের বইয়ের ভিড়ে মৌলিক সাহিত্যের ক্ষতি হচ্ছে নয় কি? এটা এবারও আমি দেখলাম মিডিয়ায় যে এরকম পাইরেটেড বই আসছে। তো কিছু তো ক্ষতি হবেই বা হচ্ছে। তা আমি মনে করবো যারা পাঠক, এতে পাঠকদেরকে এগিয়ে আসতে হবে। তারা যখন পাইরেটেড বই দেখবেন তারা কিনবেন না। পাঠকদের মধ্যে যদি সচেতনতা তৈরি হয় তাহলে এই পাইরেটেড বইটা স্থান পাবে না, এবং মৌলিক যে সমস্ত লেখা আমাদের সেই সমস্ত লেখায় স্থান পাবে। তো এটা কঠোরভাবেই দমন করা উচিত, প্রশাসনের পক্ষ থেকে দমন করা উচিত, এবং লেখকদেরকে ত্যাগ করা উচিত, এবং আমাদের যারা পাঠক, বিশেষ করে পাঠকদের মধ্যে এই সচেতনতা তৈরি হওয়া উচিত, তারা যেন পাইরেটেড বই থেকে দূরে থাকে। নতুন প্রজন্ম সৃজনশীল লেখায় কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? লেখা আছে, আমরা অনেকেই বলি, আমরা অনেকেই হতাশার সুরে বলি যে নতুন লেখক তৈরি হচ্ছে না। কিন্তু আপনি অনলাইনে দেখবেন প্রচুর লেখালেখির ক্ষেত্রে অসংখ্য গ্রুপ আছে এখন, যেখানে আমাদের সেই কম বয়সের ছেলেমেয়েরা তারা এগিয়ে আসছে। আমরা হয়তো আগের দিনে যেমন ছিল যে বিনোদনের কোনো মাধ্যম ছিল না, মানুষ শুধু বইটাকেই করতো, কিন্তু তারা এখন এই বইটাকেই তারা পোস্ট দিচ্ছে। ফেসবুকে যখন গ্রুপে পোস্ট দিচ্ছে তখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, অনেক মানুষ পড়ছে, এবং অনেক লেখক। এই যে ভিউজের কথা বললেন, ভিউজ দেখে একজন লেখকের মানদণ্ড যাচাই হতে পারে? আসলে এটা শতভাগ হয়তো হয় না, কিন্তু অনেকটাই হয়। কারণ যখন ভিউ হয়, 1 লক্ষ লোকের যদি ভিউ হয় তাহলে সেখানে 20,000 মানুষ তো পাঠক তো পড়েই। তো 20,000 মানুষ যদি পাঠক যদি পড়ে, এটা যদি শুধুমাত্র হার্ড কপিতেই থাকতো, যদি অনলাইন আবিষ্কার না হয়তো দুনিয়াতে, তাহলে তো এই 20,000 পাঠক হয়তো এই বইটা পড়ার সুযোগ পেত না। আপনার বইয়ের সংখ্যা কতগুলো এবং কয়েকটি বইয়ের নাম যদি বলেন? আমার বইয়ের সংখ্যা হলো 31টা। 31টার মধ্যে 7টা কিশোর উপন্যাস আর 19টা হলো উপন্যাস,
আমার উল্লেখযোগ্য যে বইগুলোর কথা আমি বলবো সবগুলোই উল্লেখযোগ্য, আমার সবগুলোই আমার সৃষ্টি। দুঃখ বিলাস, তারপর খুঁজে ফিরি তারে, দুঃখ বিলাস তো Secret আপনার খুব Diary। জনপ্রিয় বই। জি, হ্যাঁ, সবাই অনেকেই বলে যে এই বইটা পাঠকদের কাছে ভালোভাবে গৃহীত হয়েছে। আর কিশোর উপন্যাসের মধ্যে যদি আপনি বলেন তাহলে আমার কিশোর উপন্যাস জলবায়ু কন্যা এবং মাস্টার মাইন্ড। কিভাবে বেড়ে উঠলেন, কেমন ছিল আপনার শৈশবকাল এবং যে শিক্ষা জীবন? আমি তো একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত পরিবারের মানুষ। আমার শৈশব ছিল সেই প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা গরু ছাগলকে ঘাস খেতে নিয়ে যেতাম খেতে। আমি একবারে কৃষকদের প্রান্তিক পরিবারের মানুষ। আমার লেখালেখির শুরুটা বলা যায় সেই ছোটোবেলা থেকেই। তখন থেকে আমার একটু ইচ্ছা ছিল যে আমি যদি কোনোভাবে একসময় গল্প কবিতা কিছু একটা লিখতে পারি, তো সেজন্য আমি ছোটোবেলা থেকে লেখাপড়া করতাম। তারপর যখন আমি একটু বড় হলাম, যখন আমি 8-9-এ পড়লাম, তখন থেকে ছোট কবিতার লাইন টাইন লেখা শুরু করলাম। লেখালেখি ছাত্র জীবনের সময় ছিল। কর্মজীবনে এসে এটা মানে বলা যায় যে আমি প্রিন্টিংয়ে চলে গেল যখন আমার বই আসা শুরু হলো, তখন একের পর এক বই আসা শুরু হলো। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত আপনারা এখন দেখতেছেন যে কি কি ঘাত প্রতিঘাত পেরিয়ে জীবন সম্মুখ ভাগে এসেছেন? জীবনে শুরুতেই ছিল যেমন ক্ষুধা দারিদ্র্য ছিল, ক্ষুধা দারিদ্র্যের মধ্যেই বেড়ে ওঠা। তারপর কর্মজীবনে তা আপনি জানেন, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, সেখানে পেশাগত সমস্যা থাকেই সবসময়, আবার সেগুলো বেড়ে উঠতে হয়। তো জীবনে আমি বলবো যদি ঘাত প্রতিঘাত না থাকে, যদি ক্ষুধা দারিদ্র্য না থাকে, যদি প্রেম বিরহ না থাকে, কোনো কিছু যদি না থাকে, তাহলে তো জীবন বর্ণহীন হয়ে যাবে, ধূসর হয়ে যাবে। তো জীবনকে রঙিন করার জন্য এই যে ঘাত প্রতিঘাত এগুলো থাকতে হবে। যদি এই সমস্ত না থাকে তাহলে একজন লেখক তাহলে কি লিখবে? একজন লেখকের জীবন যদি একেবারে নদীর স্রোতধারার মতো যদি সহজ হয়, তাহলে তার মাথা থেকে তো লেখা আসবে না। ঘাত প্রতিঘাত থেকেই তো আপনি কি কিছু বলতে চান যা এই যাবৎকালে কখনো কাউকে বলতে পারেননি? হতে পারে আপনার কোনো অজানা গোপন কথা। না, আমি যেটা কাউকে কখনো বলিনি, এখন এটিএন নিউজের মিডিয়াতে আসি সে কথা যদি বলে দেই তাহলে সেটা সবাইকে বলা হলো। যে কথা আমি কাউকে বলিনি সে কথা কাউকেই বলবো না, হৃদয়ের কথা হৃদয়েই থাকুক। আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো এবং লেখকদের উদ্দেশ্যে বলবো, যারা লিখছেন তারা লেখার গুণগত মান ভালো করবেন এবং আমাদের লেখা, আমাদের প্রজন্মের লেখা বা নতুন লেখকদের লেখা, সেই লেখা যেন পাঠকদের কাছে খুব ভালোভাবে গৃহীত হয়। এবং আমরা যে বিভিন্নভাবে কথা শুনি যে লেখার মান ভালো হচ্ছে না, পাঠকরা বই বিমুখ হচ্ছে, এটা যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আবার যেন আমরা সবার মুখে শুনতে পারি যে না, একটা ভালো বই প্রকাশিত হয়েছে, সেই বইটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বই কিনছে। লেখকদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে, আর পাঠকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা বইয়ের মূল্যর দিকে তাকাবেন না, একজন লেখকের মেধা মনন, একজন প্রকাশকের বিনিয়োগ এবং আমাদের খেটে খাওয়া মানুষের মুদ্রণ শিল্পে যারা আছে তাদের শরীরের ঘামের দিকে তাকাবেন। সেই অনুযায়ী মনে করবেন যে একটা বইয়ের মূল্য অতি নগণ্য। আপনার বাসায় বিলাসবহুল যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে সে সময় তুলনায় অতি নগণ্য। আপনারা সবাই বই পড়বেন, এটাই আমার পাঠকদের প্রতি অনুরোধ। জিলুর ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন নিউজের প্রতি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে যারা কলাকুশলী আছে তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কথা সাহিত্যিক জিলুর রহমানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।